এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বৃষ্টির দিকে তাকিয়ে জুনায়েদ বলল, কফি খাবে? আবনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে মুচকি এসে বলল, খাবো। জুনায়েদ ওয়েটারটাকে ডেকে 2 কাপ কফি দিতে বলল। ওরা দুজন কাঠের রেলিং এর কাছাকাছি একটা টেবিলে বসেছে। বৃষ্টির ফোঁটাগুলো ছড়িয়ে ছিটিয়ে গায়ে এসে পড়ছে। জুনায়েদ বলল, চেয়ারটা এই পাশে ঘুরে নিয়ে বসো। গায়ে পানি পড়ছে। গায়ে পানি পড়লে আরো বেশি ঠান্ডা লাগবে। অবনী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো কয়েক মিনিট। এরই মাঝে ওয়েটার কফি দিয়ে গেল। জুনায়েদের ফোন বেঁচে উঠল। ফোনে কথা বলতে বলতেই উঠে চলে গেল রেলিং এর ধারে। গরম কফিতে চুমুক দিয়ে সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে কথা বলছে সে। অবনী কিছু একটা ভেবে উঠেই তার পাশে গিয়ে দাঁড়ালো। জুনায়েদ নিজের মতো করে কথা বলায় ব্যস্ত। সে অবনীকে খেয়ালই করলো না। অবনী অন্যমনস্ক হয়ে কফি কাপটা এগিয়ে ধরতেই কয়েক ফোঁটা বৃষ্টির পানি তার কাপে টুপ করে পড়লো। জুনায়েদ ঘুরতেই সেটা চোখে পড়লো তার। হেসে বলল, কফির সাথে বৃষ্টির পানি মিশে ঠান্ডা গরমের ককটেল হয়ে গেছে। এখন খাবে কিভাবে? অবনী গভীর দৃষ্টিতেই সেদিকে তাকালো। মুচকি এসে বলল, বলেছিলাম আপনি ভীষণ আনরোম্যান্টিক একজন মানুষ। এইসব রোম্যান্টিক ব্যাপার স্যাপার আপনার মাথায় ঢুকবে না। আপনি তো রুম হিটারের সামনে বসে কফি খান। এরকম বৃষ্টিমুখর পরিবেশে বৃষ্টিতে ভিজে কফি খাওয়ার মজাটা বুঝবে না। বিষয়টা জুনাদের কাছে বেশ মজার মনে হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হাউ ফানি। বলেই আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। অবনী মুচকি এসে নিজের জায়গায় বসে আবারও বৃষ্টি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশের কালো মেঘ এখনো আছে। ঝকঝকে রাস্তা ধরে শাসা করে গাড়ি চলছে। পেছনের সিটে মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত চোখে বাইরের দিকে তাকিয়ে আছে অবনী। কালো মেঘের আড়াল থেকে মাঝে মাঝে আলো উঁকি দিচ্ছে। পাহাড়ের মাথায় মেঘগুলো কেমন ধাক্কা খেয়ে এপাশ ওপাশ ছড়িয়ে যাচ্ছে। সেই দৃশ্যটাই অবনীকে মুগ্ধ করছে। হিটারের উষ্ণতায় কিছুটা আরাম বোধ করতে অবনী চোখ লেগে এলো। গাড়ির ঝাঁকুনিতে গভীর ঘুমে চলে গেল সে। কিন্তু ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল সেটা বুঝতেই পারলো না। তবে ঘুম ভাঙার পর যা দেখলো রীতিমতো অবাক করে দেওয়ার মতো। গাড়ির ভেতরে একাই ঘুমিয়ে আছে অবনী। জুনায়েদ কোথাও নেই। চারিদিকে অন্ধকার, মানে সন্ধ্যা নেমেছে। গাড়িটা লক করা। অবনী আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কোথায় আছে। কিছুক্ষণের মধ্যে এই মস্তিষ্ক তার অবস্থা নিশ্চিত করলো। এটা তাদের বাড়ির ব্যাকইয়ার্ড। কিন্তু তা কিভাবে রেখে জুনায়েদ গেল কোথায়? আর কিছু না ভেবে গাড়ি লক করে সেখান থেকে নেমে এলো। গাড়ির ভেতরে ঢুকলো। যে যার মতো কাজ করছে। অবনীকে দেখলেও কেউ খুব একটা আশ্চর্য হলো না। অবনী এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েই নিজের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ঘুরতে লাগলো। সিঁড়ির মুখেই জুনায়েদের সাথে দেখা হলো তার। জুনায়েদ এক হাতে ফোন ধরে আরেক হাতে নিজের চুল উল্টে সিঁড়ি বেয়ে নিচে নামছে। অবনীকে দেখেই থেমে গেল। অবনী খেয়াল করলো জুনায়েদের গায়ে বাহিরের পোশাক নেই। তার মানে সে বাড়িতে এসে চেঞ্জ করে ফেলেছে। এতে নিশ্চয়ই অনেকটা সময় লেগেছে, কিন্তু এতটা সময় ধরে তাকে একবারও ডাকেনি কেন? চোকাচোকি হলো দুজনে। অন্য কোনো সময় হলে হয়তো অবনী অস্বস্তিতে পড়ে যেত, কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্কে এক দাস প্রশ্ন ঘোরাফেরা করছে। জুনাদের উপর নির্যোগ চাহনি ফেলে বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি আমাকে ডাকেননি কেন? আর একা একা গাড়িতে ওভাবে রেখে এসেছেন কেন? শান্ত দৃষ্টিতে তাকালো জুনাই। 2 কদম নিচে নেমে এলো। মুখোমুখি দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, এরকম তো কথা ছিল না যে তুমি ঘুমিয়ে গেলে ডেকে তুলতে হবে। বাইরে পর্যন্তই সময়টা আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু বাসায় আসার পর তোমাকে সময় দেব সেটা বলিনি। তাই বাসায় ফিরেই আমার দায়িত্ব শেষ। অবনী বেশ অবাক হলো। বিকেল পর্যন্ত এই মানুষটা অন্যরকম ছিল, বাসায় আসতে না আসতেই বদলে গেল। এমনও মানুষ হয়? অবনী হতাশ স্বরে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে আমাকে গাড়িতে ওভাবে রেখে আসবেন, এটা কেমন কথা? যদি আমার কোনো বিপদ হতো? আর আপনার কি মানবতা নেই? জুনায়েদ মাথাটা একটু ঝুঁকে আর একটু কাছাকাছি এসে বলল, আমি এমনই। আর তুমি কি ভেবেছিলে যে আমি ঘুমন্ত অবস্থায় তোমাকে কোলে তুলে নিয়ে আসবো? ও কামান, ফরগেট দ্যাট। এমন কিছুই হবে না। ছোট পাখি হেসে নেমে চলে গেল সিঁড়ি বেয়ে। অবনী হতাশ চোখে তাকিয়ে থাকো। এই মানুষটার সাথে সে এত ভালো একটা দিন কাটিয়ে আসলো, সেটা বিশ্বাস করতেই পারছে না।
কিভাবে এত দ্রুত একটা মানুষ বদলে যায়? মনটা ভীষণ খারাপ হলো তার। মুখ চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উল্টো দিকে ঘুরে নিজের ঘরে চলে গেল সে। জুনায়েদ ফায়ারপ্লেসের সামনে বসে শান্ত দৃষ্টিতে সবটা দেখছিল। অবনী নিজের ঘরে যেতে মেলিনা জুসের গ্লাস এনে জুনায়েদের সামনে দিল। গ্লাসটা হাতে নিয়ে একটা চুমুকে আবারও মেলিনার হাতে দিয়ে মুচকি এসে বলল, এটা ম্যামকে দিয়ে আসো, বলবে এটা খেলে ক্লান্তি দূর হয়ে যাবে। আর হ্যাঁ, ম্যাম ডিনারে কি খাবে সেটা জেনে নিও। আজ ম্যামের পছন্দ মতো ডিনার হবে। অফিসের ক্যাবিনে নিজের চেয়ারে বসে সামনে ল্যাপটপের স্ক্রিনে নিজের দৃষ্টি স্থির রেখেছে জুনায়েদ। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি, গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে সে। তার মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে দৃষ্টির সামনে থাকা প্রস্তুতি অতি পছন্দের কিছু। কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে আছে রমা। দুই একবার দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছে সে, কিন্তু কোনো লাভ হয়নি। বিরক্ত হয়ে টেবিলের পেপার ওয়েটটা নিচে ফেলে দিল শব্দ করে। কি বলছো বাবা? আমি কেন এমন করব? বিশ্বাস নেই তোমার আমার উপরে? জায়েদ রহমান কঠিন গলায় বললেন, বিশ্বাস অবিশ্বাসের কথা নয় জুনায়েদ, এটা মেয়েটার জীবন মরণের প্রশ্ন। তুমি যা করছো সেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি কি এই জন্যই তোমার সাথে ওর বিয়ে দিয়েছিলাম? এখন আমি ভাবতে বাধ্য হচ্ছি তুমি ওর যোগ্য কিনা। জুনায়েদ আহত দৃষ্টিতে তাকিয়ে অসহায় মতো বলল। বাবা, জায়েদ রহমান গাম্ভীর্যতা রেখেই বললেন, আমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়ে গিয়েছে। তুমি এখন যেতে পারো। জুনায়েদ অস্থির শ্বাস ছেড়ে বলল। আমার কথাটা শোনো বাবা, আমি এখন কিছুই করিনি। তুমি আমাকে ভুল বুঝছো। জায়েদ রহমান উল্টো দিকে ঘুরে বললেন, আমি এই মুহূর্তে তোমার কোনো কথা শুনতে চাইছি না, তুমি যাও এখন। জুনায়েদ নিজেকে সামলাতে পারল না, হতাশ হয়ে চলে গেল ঘরে। নির্দিষ্ট স্থান থেকে একটা বোতল বের করে ঢাকনা খুলে গলায় ঢেলে দিল। বোতলটা হাতে নিয়ে সোফায় বসে পড়ল। বাবা তাকে কোনোভাবেই বিশ্বাস করছে না। সে কেন অবনীর ক্ষতি করবে? সে তো অবনীর কোনো ক্ষতি চায় না। ক্ষতি চায় না বলেই তো তাকে এনে নিজের কাছে রেখেছে। বোতলটা পাশে টেবিলে রেখে চোখ বন্ধ করে ফেলল। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থেকে ভাবলো। হাতের ঘড়িটা দেখে নিয়ে বের হলো ঘর ছেড়ে। অবনীর ঘরের দরজার হাতরে ঘোরাতেই বুঝে গেল ভেত থেকে লক করা। তাই পকেট থেকে চাবি বের করে খুলে ফেলল। অবনী তখন গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। জুনায়েদ কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে তার পাশে গিয়ে বসলেন। একটু ঝুঁকে এলোমেলো চুলগুলো আলতো করে গুছিয়ে দিলে কপালে গাঢ় চুমু খেয়ে ঘোলাটে কণ্ঠে বলল, বাবা এমন কেন বললো অবনী? আমি সত্যি তোমার যোগ্য নই? আমি কি তোমাকে ভালো রাখতে পারছি না? তোমার ক্ষতির কারণ কি আমি নিজেই? কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে বসলো। সোজা হয়ে বসে কঠিন গলায় বলল, এমন হতে পারে না। আমি তোমার ক্ষতির কারণ কিছুতেই হতে পারি না। ডক্টরের সাথে কথা বলেই তো আমি তোমাকে স্লিপিং পিলস দেই। এটা তোমার কোনো ক্ষতি করবে না। তাহলে বাবা কেন ভরসা করতে পারছে না আমার উপরে? আমি তো তোমার ক্ষতির কথা কোনোদিন ভাবতেই পারি না। তোমাকে ভালো রাখার যথেষ্ট চেষ্টা করি। সেসব কিছু কেউ বুঝতে পারে না অবনী। আমি যে চাইলেও তোমার ক্ষতি করতে পারবো না, কারণ আবারও ঝুঁকে গেল অবনীর কাছাকাছি। হালকা করে গালে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি অবনী, খুব বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে সেই মানুষটা নিঃশ্বাসের সাথে মিশে যেতে পারে, ঠিক ততটাই ভালোবাসি তোমাকে। তোমার হৃৎপিণ্ডের গতির সাথে আমার হৃৎপিণ্ড চলে। ওটা থেমে গেলে এটাও যে থেমে যাবে। বেঁচে থাকতে পারবো না আমি। তবুও কিভাবে আমি তোমার ক্ষতি করছি অবনী, বলতে পারো? একটা মানুষ কিভাবে নিজের অস্তিত্বকে মেরে ফেলার কথা ভাবতে পারে? বাংলাদেশ সময় রাত 12টা। তৈয়বা নাজনীন নিজের সব কাজ শেষ করে শোবার প্রস্তুতি নিচ্ছেন। ভ্যাবসা গরমে চারিদিকে অস্থিরতা কাজ করছে, কিন্তু ওনার ঘরের আবহাওয়া বেশ শীতল। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটার সংসন শব্দে ঘরের তাপমাত্রা পরিবর্তনে ব্যস্ত। ঘুমানোর আগে প্রতিদিনের অভ্যাসবশত এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে বসেছেন। রকিং চেয়ারটা ক্যাচ ক্যাচ আওয়াজে দুলছে। তৈয়বা নাজনীন একটা বই হাতে নিয়ে সেদিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মাঝে মাঝে গ্লাসে চুমুক দিচ্ছেন অন্যমনস্ক হয়ে। সেটা শেষ করে বিছানায় যাবেন। মরিয়ম খুব যত্নে বিছানা গুছিয়ে রেডি করছে। টেবিলে রাখা ফোনটায় কম্পনের আওয়াজ হতে তিনি চশমাটা নাকের ডগা থেকে ঢেলে দিয়ে সেদিকে তাকালেন। অপরিচিত একটা নাম্বার, তাও আবার বাইরের দেশে। কপালে চিন্তার দীর্ঘ রেখা দেখা দিল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তিনি ফোনটা ধরলেন। গম্ভীর গলায় বললেন, হ্যালো। অপাশ থেকে ভীষণ গাম্ভীর্যপূর্ণ কৌশলিক কণ্ঠ ভেসে এলো। মিসেস তৈয়বা নাজনীন বলছিলেন? কিন্তু কোনোভাবে পরিচিতি পেল না। তাই বেশ কৌতূহলী কণ্ঠে বলল, জি বলছিলাম, কিন্তু আপনি কে?
আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ভীষণ পরিচিতের মতো কথাটা বলেই লোকটা থামলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো মৃদু হাসির শব্দ। তো এবার একটু হকচকালো। এই মাঝে রাতে তার সাথে কি মজা করতে পারে সেটাই ভাবছে। ভেবেও যখন কোনো কুল কিনারা পেলেন না, তখন বিরক্তিকর কণ্ঠে বললেন, আপনি যেই হন না কেন, এই মাঝরাতে এসব মজা আমার একদম ভালো লাগছে না। আমি রাখছি। আরে রাখবেন না, পরিচয়টাই তো পেলেন না, তাতেই রেখে দিচ্ছেন। আর এই মাঝরাতে কেন আপনার সাথে মজা করব বলেন? আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? কৌতুকপূর্ণ কণ্ঠের জবাবে এবার কিছুটা নরম হলেন। পূর্বে চেয়ে কিছুটা নরম কণ্ঠে বললেন, এখনো তো জানতেই পারলাম না আপনি কে। আগে পরিচয়টা দিন, তারপর না হয় সম্পর্কটা ঠিক করব। ফোনের অপাশের ব্যক্তিটা শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আমি যে বাংলাদেশ থেকে ফোন করছি না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেটা তো নাম্বার দেখেই বুঝেছি। এখন পুরো পরিচয়টা দিলেই বাকিটা বুঝে যাব। ওপাশের ব্যক্তিটা আবারও হেসে উঠল, বলল, আমি সুদূর কলোরাডো থেকে ফোন করেছি, আর আমার নাম। বলেই থেমে গেল। তো এবার মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। কলোরাডো নামটা শুনেই কয়েক মুহূর্ত ভাবতে বাধ্য হলো। ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, কে? জুনায়েদ ইস্তিয়াক। পরিচয়টা কি যথেষ্ট নাকি আরো কিছু জানার আছে আপনার? নামটা শুনেই থমকে গেলেন তোরেবা। সমস্ত কথা গলার মাঝেই গলা পাকিয়ে জুড়িয়ে যাচ্ছে। এত শীতল পরিবেশেও তিনি ঘেমে যাচ্ছেন। নিজেকে ধাতস্থ করে নিয়ে কিছু একটা বলতে যেও থেমে গেলেন। চোখ পড়লো মরিয়মের দিকে। কান থেকে ফোনটা সরিয়ে কঠিন গলায় মরিয়মকে বাইরে যেতে বললেন। মরিয়ম চলে যেতে তিনি চোখ বন্ধ করেই একটা শ্বাস ছেড়ে ফোনটা আবার কানে লাগিয়ে বললেন, তুমি কেন ফোন করেছো? কি চাও? জুনায়েদ হেসে উঠল। ভীষণ সহজভাবে বলল, আপনার অপকর্ম নিশ্চয়ই নতুনভাবে আপনার কাছে বর্ণনা করার প্রয়োজন নেই। নিজে কি করেছেন সেসব তো নিশ্চয়ই মনেই আছে। আর এত বছরের ডক্টরের ক্যারিয়ারে নিশ্চয়ই আপনি দাগ লাগাতে চাইবেন না, কারণ আপনি তো দেশের একজন স্বনামধন্য ডক্টর। আপনার লাইসেন্সটা নিশ্চয়ই। জুনায়েদকে মাঝপথেই থামিয়ে দিলেন তিনি। পাকা ঢোক দিয়ে তৃষ্ণার্ত গলাটা ভিজাতে চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তোমাকে কিছুই করতে হবে না। তুমি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোন করেছিলে। এই তো একদম পারফেক্ট। আপনি খুব বুদ্ধিমতী। এখন আমার একটা কাজ আপনাকে করতে হবে। যে কি কাজ বলে ফেলো, আমি সবকিছু করতে প্রস্তুত। তো এবার সময় না নিয়েই বলেই ফেলেন কথাটা। ঘর জুড়ে শুরু হলো নিস্তব্ধতা। শীতাতপ নিয়ন্ত্রণে যন্ত্রটার ক্ষীণ শব্দটাও যেন মাথায় ধরছে। শীতল পরিবেশটাও বিষাক্ত গরমে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাহাড়ের মাথায় বিশাল সূর্যটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় একটু একটু করে ডুবে যাচ্ছে। রাস্তায় এখন গাড়ি ঘোড়া কিছুটা বেশি। আজ ড্রাইভার না আসায় জুনায়েদ নিজেই ড্রাইভিং করছে। সমস্ত নিয়ম মেনেই সে ড্রাইভিং করে। এই ব্যাপারে সে খুব সচেতন। সিগন্যালে আটকে থাকা গাড়িতে বসে কলোরাডোর প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করছে। ভীষণ ক্লান্ত ভঙ্গিতে সিটে মাথাটা এলিয়ে দিতে ফোনটা বেঁচে উঠল। জুনায়েদ কানে লাগানো ব্লুটুথটা চেপে ভারী গম্ভীর আওয়াজে বলল, হ্যালো। ওপাশ থেকে বেশ ভীত আওয়াজ কানে আসতো। কাঁপা কাঁপা গলায় একজন যুবক বলল, স্যার, ম্যাম একা বাড়ি থেকে বেরিয়েছিলেন আর বাড়ির পাশে মার্কেটে এসে অসুস্থ হয়ে গেছেন, গান হারিয়ে ফেলেছেন। জুনায়েদের বুক থেকে উঠল। ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল মুহূর্তে। ভীষণ এলোমেলো অবস্থায় অস্থির কণ্ঠে বলে উঠল, এখন কোথায় আছে? ম্যাম শপিং মলে আছে, আমিও ওনার সাথেই আছি। জুনায়েদ ঢোক গিলে নিজের অস্থিরতা প্রকাশ না করেই বলল, বাসায় নিয়ে যাও, আমি আসছি। বলেই দ্রুত ফোন কেটে দিল। নিজেকে ভীষণ বিধ্বস্ত মনে হচ্ছে। এলোমেলো লাগছে। টাইটা ঢিলে করে দিল। অস্থিরতায় ঘেমে যাচ্ছে পুরো। মুখ মুছে নিল হাত দিয়ে। ফোন থেকে কাঁপা কাঁপা হাতে নাম্বার বের করে ডায়াল করলো। ওপাশে কয়েকবার রিং হয়ে ফোন ধরতেই জুনায়েদ অস্থির কণ্ঠে বলল, আঙ্কেল অবনী। কথা শেষ করতে পারলো না। অস্থিরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। ডক্টর সাহেব অবস্থা বুঝেই নরম কণ্ঠে বললেন, কাম ডাউন জুনায়েদ, অবনীর কি হয়েছে আমাকে বলো। জুনায়েদ অস্থির শ্বাস ছেড়ে বলল, অবনী জ্ঞান হারিয়েছে, আপনাকে বাসায় যেতে হবে। ডক্টর সাহেব কয়েক সেকেন্ড ভেবে বলে, ঠিক আছে আমি আসছি, টেনশন করো না। টেনশন তার মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না। অবনীর যদি কোনো সিরিয়াস কিছু হয়ে যায় তাহলে নিজেকে মাফ করতে পারবে না। চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিতে সিগন্যাল ছেড়ে দিল। খেলেমেলো ভাবে গাড়ি চালিয়ে কোনো রকমে বাড়ি পৌঁছালো। গাড়িটা ব্যাকইয়ার্ডে রেখে নেমে গেল। অস্থির ভাবে বাড়িতে ঢুকে পড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল।
অবনীর ঘরের দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অচেতন দেহটা বিছানায় পড়ে আছে, হাত পা ছুরি। ডক্টর সাহেব এসেছে, তিনি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছে জন। জুনায়েদ জনের দিকে একবার তাকালো, তার চোখে মুখে ভয়ের ছাপ। এই মুহূর্তে তার সাথে কথা বলার সময় নেই, তাই বিষয়টা স্কিপ করে এগিয়ে গেল। অচেতন অবনীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আঙ্কেল, সব ঠিক আছে তো? ডক্টর সাহেব জুনায়েদের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে বললেন, একদম ঠিক আছে, সেরকম কিছু না। ঘুম হয়তো ঠিক মতো হচ্ছে না, তাই একটু দুর্বলতা কাজ করছে। দুর্বলতার জন্য জ্ঞান হারিয়েছে। জুনায়েদ চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেল। ডক্টর সাহেব বলল, আমরা বাইরে গিয়ে কথা বলি। জুনায়েদ একবার অবনীর দিকে তাকিয়ে বের হয়ে এলো। দুজনে একদম সিঁড়ির বেয়ে নিচে নেমে এলো। সোফায় বসে ডক্টর সাহেব বললেন, অবনীকে গত 6 বছর ধরে রেগুলার ড্রাগ দেওয়া হতো, সেটা তুমি জানো? জুনায়েদ হতাশ শ্বাস ছাড়লো, অসহায়ের মতো বলল। কি জানি? ডক্টর সাহেব জুনায়েদের দিকে তাকালেন, তার দৃষ্টি নিচে স্থির। তিনি আবারও বললেন, ওকে, আমি যে মেডিসিন দিয়েছি ওগুলো রেগুলার নিচ্ছে তো? জুনায়েদ মাথা নেড়ে বুঝিয়ে দিল যে নিচ্ছে। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ওর ঘুমটা কমপ্লিট হচ্ছে না, আর তাছাড়াও কোনো এক মানসিক টেনশনের মাঝে কাজ করছে, যার ফলে আমি কিছুটা ক্ষতির আশঙ্কা করছি। জুনায়েদ বড় বড় চোখে তাকালেন, বলল, মানে কি আঙ্কেল? আমি ওর রিপোর্ট সব দেখছি, ওর শারীরিক কোনো প্রবলেম নেই। ওকে বিভিন্ন প্রবলেমের কথা বলে অনেক ধরনের মেডিসিন দেওয়া হতো, আবার ওর খাবারও ড্রাগস মিশিয়ে দেওয়া হতো। এতে অনেক ক্ষতি হয়েছে, ওর মস্তিষ্কে এসবের অনেক প্রভাব পড়েছে। এখন থেকে ওকে ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো চালিয়ে আমি দেখতে চাই ঠিক কতটা ডেভেলপ করছে। তারপর ধীরে ধীরে আমি মেডিসিন কমিয়ে দেবো। আমার মনে হয় ওর স্লিপিং পিলসগুলো খুব বেশি পাওয়ারফুল। ওর নাকি রাতে ভালো ঘুম হলেও দিনের বেলা ঘুম পায়, এরকমটাই বলছিল। এতে যদি কোনো ক্ষতি হয়, তাই বলছিলাম ডোজটা একটু কমিয়ে দিলে হয় না? ডক্টর সাহেব তাকালেন, বললেন, আমি যা ওষুধ দিয়েছি সেসব ওর কোনো ক্ষতি হবে না। আর আর স্লিপিং পিলের পাওয়ার কমানো এখন সম্ভব নয়। ওর শরীর মেডিসিনের সাথে একটুও স্বাভাবিক রেসপন্স করলেই আমি ডোজ কমিয়ে দেব। আপাতত কিছুই করা সম্ভব নয়। আর ওর নিজ থেকেই যতই বলুক ভালো ঘুম হচ্ছে, ওর ভালো ঘুম হচ্ছে না। কোনো কিছু নিয়ে একটা টেনশন করছে, সেটা কিন্তু এই মুহূর্তে ক্ষতির কারণ হতে পারে। সেই টেনশনের কারণ বের করে সেটাকে নির্মূল করতে হবে জুনায়েদ। আমি সবকিছু ভেবেই ওর ট্রিটমেন্ট করছি, ভরসা রাখো। জুনায়েদ হতাশ শ্বাস ছেড়ে বলল, আমি কিভাবে সেটা জানতে পারি আঙ্কেল? আপনি তো জানেন আমি ওর সাথে স্বাভাবিকভাবে কথাও বলতে পারি না। এই অবস্থায় কিভাবে ওর টেনশনের কারণ জেনে সেটা নির্মূল করব? ডক্টর সাহেব বেশ চিন্তিত ভঙ্গিতে বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় তোমার এমন স্বাভাবিক ব্যবহারটাই অবনের মানসিক অবসাদের কারণ। এখন বাকি সবকিছু থেকে অবনের ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই তুমি বাকি সবকিছুকে গুরুত্ব না দিয়ে অবনীকে গুরুত্ব দাও। একটু কৌশলে ওকে স্বাভাবিক মাথায় রাখার চেষ্টা করো। আসলে আমি তোমাকে বলেছিলাম যে ওর মানসিক অবস্থাটা পুরোপুরি না বুঝে ওর কাছে নিজের অনুভূতি জাহির করতে যেও না। এতে হিতে বিপরীত হতে পারে। তোমার উপর ভরসা করার বদলে শত্রু ভেবে বসতে পারে। কিন্তু এখন দেখছি তোমার আচরণ ওর জন্য বিপদ হয়ে উঠেছে। এবার কিন্তু তোমাকে সময় বেশি দিতে হবে জুনায়েদ। এমনভাবে ওর খেয়াল রাখতে হবে যেন ও তোমাকে বিশ্বাস করতে বাধ্য হয়। ওর জীবনে তুমি একমাত্র ভরসার ব্যক্তি হয়ে উঠতে পারো। নিস্তব্ধ সন্ধ্যার মুহূর্তটা ভয়াবহ রূপ নিল। ফায়ারপ্লেসে জ্বলন্ত অগ্নিকুণ্ডে কাঠপোড়ার কর্কশ আওয়াজ আসছে। সবাই সারিবদ্ধ হয়ে নতর দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, আর জুনায়েদ রক্তিম চোখে তাকিয়ে আছে সেদিকে। ভীষণ শীতল কণ্ঠে বলে উঠল, ম্যামকে একা বাইরে যেতে দিয়েছো কেন? এমন শীতল কণ্ঠ শুনে ভয়টা আরো বেড়ে গেল সবার। এলেক্স আর ম্যালিনা নিচের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ছে। রোজ নিজের মনে সাহস সঞ্চয় করে ভীষণ ভীত কণ্ঠে দক্ষ ইংরেজদের মতো করে বলল, ম্যামকে আটকানোর যথেষ্ট চেষ্টা করেছিলাম আমরা।
কিন্তু উনি কারোর কথা শোনেননি, উল্টে আরো ধমক দিয়ে চলে গেছেন। আমাকে কেন জানানো হয়নি তখন? আবারও শীতল কণ্ঠে রোজ কেঁপে উঠল। এবার আর তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এভাবে চুপ করে থাকলে জুনায়েদ আরো রেগে যাবে বুঝেই জন মুখ খুলল। মৃত কণ্ঠে বলল, আসলে স্যার। কথা সম্পূর্ণ করার আগেই গালে শক্ত হাতে থাপ্পড় পড়ল। বেশ জোরে আঘাত লাগলো তার। এক হাত গালে রেখে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। জুনায়েদ চেঁচিয়ে উঠে বলল, খেয়াল রাখতে পারবে না সেটা আমাকে আগে বললে না কেন? তোমাকে বলেছিলাম ওকে কখনো একা ছাড়বে না, ওর সমস্ত আপডেট আমাকে দেবে সময় মতো। কিন্তু তুমি পুরোটা সময় আমাকে কিছুই জানাওনি। যখন অসুস্থ হয়ে পড়েছে তখন জানিয়েছো। তোমার ধারণা আছে ওর কি কি ক্ষতি হতে পারত? আজ যদি অবনীর কিছু হয়ে যেত তাহলে আমি তোমাদের কাউকে বাঁচিয়ে রাখতাম না, মনে রেখো। থেমে আঙ্গুল তুলে প্রত্যেকের উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলল, অবনীর যদি কোনো ক্ষতি হয় তাহলে কেউ বাঁচবে না, এটাই শেষবার। আমি দ্বিতীয়বার এই কথা বলবো না। বলেই দ্রুত পায়ে চলে গেল উপরে। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কয়েক মুহূর্ত ভেবে নিজ নিজ কাজে চলে গেল তারা। কলোরাডোতে আজ ঝকঝকে সকাল। পাহাড়ের উপর পড়েছে মিষ্টি রোদ্দুর। এলোমেলো হাওয়া ছুঁয়ে যাচ্ছে প্রকৃতি। অবনী আজ সকালবেলাতেই রান্নাঘরে এসেছে। নিজের মতো রান্না করছে। বাড়িতে কে আছে বা কে নেই সেসব নিয়ে কোনো খেয়ালই করেনি। দুপুরে রান্না শেষ করে এলেসকে বলল, তুমি টেবিলে খাবার সাজাও, আমি শাওয়ার নিয়ে আসছি। বলেই নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে একবার জুনাইদের ঘরের সামনে দাঁড়ালো। মনে হচ্ছে দরজাটা ভেতর থেকে আটকানো, কিন্তু এ সময় তো জুনাইদের অফিসে থাকার কথা। তাহলে ঘরে কে? বিষয়টা মাথায় ঢুকেও খুব একটা গুরুত্ব দিল না অবনী। নিজের ঘরে চলে গেল। কিছুটা সময় নিয়ে শাওয়ার নিল সে। ভেজা চুলগুলো ভালো করে মুছে নিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে নামতে চোখ আটকে গেল। জুনায়েদ চেয়ারে বসে আছে। জায়েদ রহমান তার সামনে চেয়ারে বসে খাবার খাচ্ছে, আর বাবা ছেলে মিলে কি যেন গল্প করছে। অবনী কিছুটা অবাক হলো। জুনায়েদ অফিসে যায় না কেন? সে তো কারণে অফিস মিস করে না, আর আজ তো ছুটির দিনও না, তাহলে কেন বাসায়? ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে নেমে এলো। জুনায়েদ এখনো খাবার শুরু করেনি, কিন্তু জায়েদ রহমান ব্যস্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে না। মনে হচ্ছে খুব তাড়া আছে। অবনী এগিয়ে এসে মুচকি এসে বলল, এভাবে তাড়াহুড়ো করে খাবার খাচ্ছেন কেন বাবা? ধীরে ধীরে খান। বাবা ছেলে দুজনেই ঘুরে তাকালো। ঠিক আছে বাবা, আপনি খেয়ে নিন, আমি এখন বসছি। বলেই চেয়ার টেনে বসে পড়লো। প্লেটে খাবার তুলতে গিয়ে খেয়াল করলো জুনায়েদ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অবনী এক পলক তাকাতে কেমন যেন অস্থির হয়ে উঠল। জুনায়েদের দৃষ্টি কেমন নেশালো। এভাবে কখনো দেখেছে কিনা অবনীর ঠিক মন পড়ছে না, কিন্তু আজ এমন কি হলো? অবনী অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু নিজের স্বভাববশত কৌতুকপূর্ণ কণ্ঠে মৃদু স্বরে বলল, এভাবে দেখবেন না জুনায়েদ সাহেব, বৃষ্টির সাথে মনের বড় সংযোগ আছে, কখন পরিবর্তন হয়ে যায় কে জানে। জায়েদ রহমান কথাটা শুনতে না পেলেও জুনায়েদ ঠিকই শুনতে পেল। অবনী ভেবেছিল জুনায়েদকে জ্বালানোর জন্য এমন কথাই যথেষ্ট হবে। রেগে এখনই রেগে যাবে সে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেসব কিছুই হলো না। জুনায়েদ আলতো করে নিজের দৃষ্টি ফিরিয়ে বলল, বাবা তুমি কখন আসবে? জায়েদ রহমান খাবার দিকে মনোযোগ দিয়েই বলল, লেট হবে কেন, কিছু বলবে? তুমি বলছিলে সান ফ্রান্সিসকো যেতে। আমি অফিসে কথা বলে ছুটি নিয়েছি 10 দিনের। ভেবেছি এই কয়দিনে সান ফ্রান্সিসকো ঘুরেই আসি। জায়েদ রহমান অদ্ভুত দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে প্রশস্ত হেসে বললেন, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আজ বিকেলেই রওনা হয়ে যেতে পারো, আমি এখনই কথা বলে নিচ্ছি। জুনায়েদ একবারেই সম্মতি দিয়ে দিল। অবনীকে কিছু বলার সুযোগই দিল না। অবনী শুধু হাঁ করে বাবা ছেলের কথা শুনিয়েই যাচ্ছিল। জায়েদ রহমান খাবার শেষ করে উঠে পড়লেন। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অবনী এতক্ষণ চুপ করেছিল। জায়েদ রহমান চলে যেতে এই জুনায়েদের দিকে ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, সবকিছু ঠিক করে ফেললেন, অথচ আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, আমার মতামত নেওয়ার প্রয়োজন নেই কি? অদ্ভুত মানুষ তো আপনি। জুনায়েদ খাবার খেতে খেতে সেদিকে তাকিয়ে বেশ স্বাভাবিকভাবে বলল, মতামত নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ বাবা যেদিন এই কথাটা প্রথম বলেছিল সেদিন হানিমুনে যাওয়ার শখটা তোমারই বেশি ছিল। বলেই থামলো। অবনীর দিকে দৃষ্টি ফিরিয়ে চমৎকার হেসে বলল, ভুলে গেছো কি বলেছিলে? মনে করিয়ে দেব। এখন এভাবে কেন বলছো? যাবে না নাকি হানিমুনে? অবনী কিছু
তা ভরকালো। মনে পড়ে গেল সেই রাতের কথা। থেমে থেমে বলল, তবুও আমার অনুমতি নেওয়া উচিত ছিল। জুনায়েদ গভীর দৃষ্টিতে তাকালো। মাথাটা ঝুঁকে অবনীর কাছাকাছি এসে চোখে চোখ রেখে বলল, বিয়ে করার সময় তো আমার অনুমতি নাওনি। তখন তো নিজের ভালোবাসা প্রকাশ করতে ব্যস্ত ছিলে। কি থেকে কি হয়ে গেল যে আমাকে আমার অনুমতি ছাড়াই বিয়ে করে ফেললে? জিজ্ঞেস করা তো দূরের কথা, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। কবুল বলার আগ মুহূর্তেই জানতে পারি আমার বিয়ে। সেই বিয়ে করা বরের সাথে এখন হানিমুনে যেতে এত নাটক কেন সুইটার? জুনায়েদের এমন সম্বোধনে অবনী এলোমেলো হয়ে পড়ল। অনুভূতিগুলো কেমন ছন্নছাড়া হয়ে গেল আচমকাই। নিজেকে গুছিয়ে নিতে অনেকটাই সময় লাগলো। এর মাঝেই জুনায়েদ উঠে দাঁড়ালো। ফোনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য পা বাড়াতে অবনী মৃদু স্বরে বলল, খাবারটা শেষ করলেন না যে? কোথায় যাচ্ছেন? জুনায়েদ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে উত্তর দিল, ক্ষুধা নেই, খাবার শেষ করে কফি নিয়ে আসো আমার ঘরে। অবনী স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকুক তার দিকে। জুনায়েদ নিজের ঘরে চলে গেল। খোলা ছাদের ছাউনির নিচে বসে অপেক্ষা করতে লাগলো অবনী। বেশ অনেকটা সময় অপেক্ষা করার পর দরজা নক করতেই মুচকি এসে বলল, কামিন। জুনায়েদ সামনের দিকেই তাকিয়ে আছে। পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠের আওয়াজ আসলো। স্যার কফি। তৎক্ষণাৎ ঘাড় ফিরিয়ে অ্যালেক্সকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল তার। ভেতরের নরম অনুভূতিটা ঘুরিয়ে শক্ত হয়ে উঠল। হুঙ্কার ছেড়ে বলল, তুমি কেন এসেছো? ম্যাম কই? অ্যালেক্স কিছুটা ভয় পেল। নত দৃষ্টিতে বলল, ম্যাম পাঠিয়ে দিল স্যার। জুনায়েদ সামনে দৃষ্টি ফিরিয়ে নিল। রাগী তার সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে। মেয়েটার কাজকর্মে সে ভীষণ অতিষ্ঠ। মাঝে মাঝে এই মেয়েটাকে এমন উদ্ভট কাজের জন্য শাস্তি দিতে ইচ্ছা করে, কিন্তু সাহস করে উঠতে পারে না। মেয়েটার কষ্ট হয়তো সে সহ্যই করতে পারবে না, তাই সুপ্ত রাগটা প্রকাশ হওয়ার আগেই ঝিমিয়ে যায়। চোখ বন্ধ করে কঠিন গলায় বলল, চলে যাও। অ্যালেক্স দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ না করেই চলে যাওয়ার জন্য পা বাড়াতে জুনায়েদ শীতল কণ্ঠে বলল, দাঁড়াও। অ্যালেক্স থেমে গেল। জুনায়েদ উঠে এসে কফির মগটা ওর হাত থেকে নিয়ে স্বাভাবিকভাবেই নিচে ফেলে দিল। কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে কফিটা মেঝেতে ছড়িয়ে পড়ল। জুনায়েদ সেদিকে তাকিয়ে মুচকি এসে বলল, এটা দ্রুত পরিষ্কার করবে। আর ম্যামকে বলো যে স্যার রাগ করে কাপ ভেঙে ফেলেছে। এবার কফিটা আপনাকেই নিয়ে যেতে হবে। অ্যালেক্স এমন অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারল না। অদ্ভুত ভাবে তাকালো। কিছু না বুঝেই মাথা নেড়ে সম্মতি দিল। জুনায়েদ আবারও নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। অ্যালেক্স পুরো ঘর পরিষ্কার করে নিতে অবনী কফির কাপ হাতে ভয় ঢুকলো। জুনায়েদের দিকে একবার তাকিয়ে বলল, আপনার কফি। জুনায়েদ ঘুরে তাকালো। মুচকি এসে কাপটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস। অবনী কিছুটা অপমানের স্বরে বলল, আমার হাতে বানানো কফি তো জঘন্য হয় জুনায়েদ সাহেব। তাহলে আজ হঠাৎ কি মনে হলো যে আমাকে কফিটা বানাতে বললেন? জুনায়েদ কফির কাপে চুমুক দিতে গিয়েই থেমে গেল। মেয়েটার এমন গা জ্বালানোর কথা তার অসহ্য। সে কি বোঝে না? দীর্ঘশ্বাসটা গোপনে লুকিয়ে বলল, আমার নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, যেমন তুমি। বলেই অবনীর দিকে তাকালো। ভীষণ অদ্ভুতভাবে হাসলো। অবনী কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আমার কাজ আছে, আমি আসছি। গুছিয়ে নাও সবকিছু, আমরা একটু পরেই রওনা দেব। অবনীর কথায় বিপরীতে কিছুই বলতে পারলো না। নীরবে নিজের ঘরে চলে এলো। তার কাছে আর কোনো উপায় নেই। জুনায়েদ কফির কাপে চুমুক দিতে দিতেই ডক্টর সাহেরের নাম্বারে ডায়াল করলো। জুনায়েদের আশ্বস্ত সুরে বলল, সব ঠিক আছে আঙ্কেল। আমি আসলে একটা কথা জানাতে ফোন করেছিলাম। অবনীকে নিয়ে সান ফ্রান্সিসকো বেড়াতে যাচ্ছি। আমার মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসলেও ওর মানসিকতার কিছুটা পরিবর্তন হবে। সান ফ্রান্সিসকো মেঘের শহর। উঁচু উঁচু দালানের মাথায় মোটা মোটা বরফের আস্তরণ। গাছপালা সবকিছু বরফে ঢেকে আছে। যেদিকে চোখ যায় সেদিকে শুধু শুভ্র তুষার। আকাশ থেকে অনবরত নিজের খেয়াল খুশি মতো পড়ছে। অবনী বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। অন্ধকারের মাঝেও রাস্তার আলোর শুভ্রতা বেশ নজর কাটছে। কিছুক্ষণ আগেও তারা দুজনে এসে পৌঁছেছে সান ফ্রান্সিসকো। পুরো রাস্তায় অবনী জুনায়েদের সাথে খুব প্রয়োজন ছাড়াই কথা বলেনি। জুনায়েদের আচরণ তার কেমন অস্বাভাবিক লাগছে। কথাবার্তা কেমন অদ্ভুত। ইচ্ছে করে এমন করছে নাকি অন্য কারণ আছে তার অবনী ঠিক বুঝতে পারছে না। জুনায়েদের কথা শুনে কখনো সে বিরক্ত হচ্ছে, কখনো আবার লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ছে, আবার কখনো অপ্রস্তুত হয়ে যাচ্ছে। মানুষটাকে বেশ অদ্ভুত লাগছে তার কাছে। এটা খেয়ে নাও। কাঁচের গ্লাসে হলদেটে কোনো তরল।
একদম নিচে পড়ে আছে। পাবনি কুচকে স্বভাববশত নাকটা এগিয়ে দিল। উঠকে গন্ধ নাকে লাগতে গা গুলিয়ে এলো তার। 2 আঙুলে নাক চেপে ধরে মুখ বেঁকিয়ে বলল, এসব কি কি বিচ্ছিরি গন্ধ! জুনায়েদ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, গন্ধটা একটু বিদঘুটে, কিন্তু ততটাও না। এই যে কাঁপছো ঠান্ডায়, এটা খেলে ঠান্ডাটা কম লাগবে। পাবনি নাকটা ছেড়ে দিল। স্বাভাবিক হয়ে বলল, আমি ঠান্ডায় মরে গেলেও এটা খাবো না, একদম বাজে। জুনায়েদ ওয়ানের গ্লাসটা টেবিলে রেখে দিল। নিজেরটাতে এক চুমুক দিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। বলেই ভেতরে সোফায় বসে পড়ল। সামনের দেয়ালে টাঙানো বড় স্ক্রিনটা অন করতে উচ্চ শব্দে জলজল করে উঠল ইংরেজি একটা ছবি। অবনী বারান্দাতেই দাঁড়িয়ে থাকলো। জুনায়েদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। আবারও বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। জুনায়েদ ঘাড় ফিরিয়ে তার দিকে একবার তাকিয়ে বলল, ভেতরে এসো। অবনী ভীষণ আবদারের সুরে বলল, একটু থাকি না। না। জুনায়েদের কাট জবাবে সে মুখ ভার করে ভেতরে ঢুকে পড়ল। জুনায়েদ সামনে তাকিয়ে কঠিন স্বরে বলল, ক্লোজ দ্য ডোর। পাবনি দরজাটা শব্দ করেই বন্ধ করে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। অনেক রাত হয়েছে। আজ রাতটা তারা রেস্ট নিয়ে কাল থেকে ঘুরতে বেরোবে। পাবনি এক পাশ হয়ে শুয়ে পড়ল। জুনায়েদ ভলিউমটা কমিয়ে দিয়ে পাবনির দিকে ফিরে তাকালো। ভীষণ অসহায় দৃষ্টি, মস্তিষ্কে নানা রকম চিন্তা ভার করলো। এভাবে সে অবনীর কাছে কোনো দিনও যেতে পারবে না। কি করলে অবনীর মনে নিজের জায়গা তৈরি করে নিতে পারবে, তা যার উপরে অবনী নিজের থেকেও বেশি বিশ্বাস করবে। মূলত তাকে বাড়ির বাইরে নিয়ে আসার কারণ এটাই। বাইরে জুনায়েদকে ছাড়া অবনী আর কাউকেই চেনে না, তাই প্রতিটা ক্ষেত্রে তার উপরেই ভরসা করা ছাড়া উপায় নেই। মোটামুটি বাধ্য হয়েই তার উপরে ভরসা করতে হবে তাকে, আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে জুনায়েদের। অবনী সম্পূর্ণ বিশ্বাসটা সে অর্জন করে ফেলবে। তো এবার নাজনীন অনবরত ঘামছে। আঁচলে নিজের মুখ আর গলা মুছে নিয়েই সামনের মানুষটার দিকে তাকিয়ে বলি, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। জুনায়েদ কেন এমন করলো আমি সেটাও জানি না। আমি জানলে এমনটা কিছুতেই হতে দিতাম না। আশরাফুদ্দিন টেবিলে জোরে শব্দ করলো হাত দিয়ে। এতে তিনি খানিকটা ব্যথা পেলেন, কিন্তু তার রাগটা এখন এতই বেশি যে পারলে তোয়েবাকে খুন করে বসেন। নিজের রাগটা সামনে নিয়ে বললেন, বিশ্বাস করলাম তোমার কথা, কিন্তু কোনোভাবে যদি আমি জানতে পারি এর সাথে তোমার কোনো যোগসূত্র আছে, তাহলে তোমাকে মেরে ফেলবো, মনে রেখো। তোয়েবা কেঁপে উঠলো, মাথা নেড়ে সম্মতি দিল। আশরাফুদ্দিন চলে গেলেন, কিন্তু এবার ভয়টা কিছুতেই কমলো না। ঘড়ির দিকে তাকালো। সকাল 11টা, মানে এখনো জুনায়েদ ঘুমিয়ে পড়েনি। তাকে ফোন দেয়া যেতেই পারে। 7-5 না ভেবেই ফোন লাগালো। কয়েকবার রিং হতেই জুনায়েদ ধরে ফেললো। তার গম্ভীর আওয়াজে বিপরীতে তোয়েবা ভীত কণ্ঠে বলল, জুনায়েদ, আমাকে বাঁচাও। এমন কথা শুনে জুনায়েদ কয়েক মুহূর্ত ভাবলো। কৌতূহলী কণ্ঠে বলল, আপনাকে বাঁচাবো মানে কি হয়েছে? তোয়েবা শকুন ঠিক ঢোক গিলে বলল, আশরাফকে জিজ্ঞাসাবাদ করার জন্য র্যাবের অফিসে ডেকেছে। সে জেনে গেছে তুমি সব করেছো। আমাকে সন্দেহ করছে, বলেছে কোনোভাবে এর সাথে আমার যোগসূত্র পেলে মেরে ফেলবে। জুনায়েদ ভীষণ সুস্থির কণ্ঠে বলল, এত ভাববেন না আন্টি, আমি আছি তো। কথা দিয়েছি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি আমার উপর ভরসা রাখুন। আর হ্যাঁ, আঙ্কেলকে জানানোর ব্যবস্থা আমি করে দিয়েছি। উনি তেমন কিছুই করতে পারবেন না। তোয়েবা কিছুটা আশ্বস্ত হলেন, বললেন, অবনী কেমন আছে? জুনায়েদ অবনীর পাশেই শুয়েছিল। তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সে এখন কোনোভাবেই জেগে যাবে না, তাই তার পাশে কথা বলতে কোনো সমস্যা নেই। মাথায় হাত দিয়ে আদরের ভঙ্গিতে বলল, ভালো আছে। ওর ট্রিটমেন্ট কেমন চলছে? সবকিছু ঠিক আছে তো? জুনায়েদ অবনীর কপালে একটা চুমুক দিয়ে বলল, ঠিক আছে। তোয়েবা আকুলতা নিয়ে বলল, একটু কথা বলা যাবে যদি তুমি অনুমতি দাও? জুনায়েদ একটা শ্বাস ছেড়ে বলল, এখন ঘুমাচ্ছে। কাল আমি সময় করে অবশ্যই কথা বলার ব্যবস্থা করে দিব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অবনী যেন কিছুই না জানতে পারে, এতে ওর ক্ষতি হবে। তোয়েবা কেঁদে ফেলল। মুখে আঁচল চেপে আটকানোর চেষ্টা করলো। বলল, আমি ওকে আমার সন্তানের মতো মানুষ করেছি। ওর ক্ষতি চাওয়ার সাহস আমার নেই। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি ওকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমি জানি, আপনি ভাববেন না। আমি ওর সাথে কথা বলার ব্যবস্থা করে দিব। তোয়েবা স্বস্তি নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। ভেতরটা তার চৌচির হয়ে যাচ্ছে। একমাত্র বোন মারা যাওয়ার পর তার বোনের স্বামী দ্বিতীয় বিয়ে করে নেন।
সংসারে আসে সৎমা। সৎমায়ের অত্যাচার থেকে বাঁচাতেই নিঃসন্তান তোয়েবা বোনের মেয়েকে নিয়ে আসেন সংসার পূর্ণ করতে। তার স্বামী আশরাফও তাকে নিজের মেয়ের মতোই মেনে নেন, ভরণ পোষণে কোনো ত্রুটি করেনি। কিন্তু আবুনি যত বড় হতে থাকে তোয়েবা ওর আচরণে পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টা ধীরে ধীরে বাড়তে থাকে। এক পর্যায়ে আবুনি আশরাফের সাথে কথা বলে তিনি বলেন বিষয়টা দেখবেন, কিন্তু আবুনির আচরণের কোনো পরিবর্তন হয় না। তাই কারোর সাথেই কথা না বলে নিজের ডাক্তারি পেশার বদৌলতে নিজেই মেয়ের পরীক্ষা করান। জানতে পারেন ওর ব্লাডে মারাত্মক শক্তিশালী ড্রাগ পাওয়া যায়, কিন্তু এই ড্রাগ শরীরে কিভাবে যায় সেটাই তার মাথায় ঢুকলো না। তিনি দেরি না করে বিষয়টা তৎক্ষণাৎ জানান আশরাফকে। তো তারপরেই ঘটে যায় আসল ঘটনা। আশরাফের সমস্ত মুখোশ উন্মোচন ঘটে। আশরাফ একজন ড্রাগ ডিলার, শহরের নামি দামি একজন ব্যবসায়ী তিনি। কিন্তু তার এই ব্যবসার মূল বিষয় অবৈধভাবে ড্রাগ বাংলাদেশে আনা। সাথে উচ্চপদস্থ লোকজনের সাথে সম্পর্ক ভালো থাকায় বিষয়টা আরো সহজ হয়ে যায়। আর সে প্রতিদিন কোনো না কোনো ভাবে অবনীর খাবারের সাথে ড্রাগ মিশিয়ে দিত। তার কারণ অবনীর নানা তার মায়ের সম্পত্তির সব অংশ তার নামে লিখে দেয়, আর অবনীকে পাগল বানিয়ে সেটা আত্মসাৎ করার প্ল্যান করেন আশরাফ। পুরো ঘটনা জানার পর তো এবার বিশ্বাস করতে পারেনি। এতদিন ধরে যে মানুষটার সাথে সংসার করে এসেছে সে যে এমনটা হবে সেটা ধারণাতেও ছিল না। তারপর শুরু হয় অবনীকে বাঁচানোর যুদ্ধ। দ্রুত ওই বাড়ি থেকে তাকে বের করার চেষ্টা করে তো এবার অবনীকে তার নানার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে সে, কিন্তু আশরাফ বারবার তাকে ফিরিয়ে আনে। অবনীও আশরাফকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসে আর বিশ্বাস করে। আশরাফের ভয়ে তো এবার এসব কিছুই কাউকেই বলতে পারে না, কিন্তু অবনীকে নিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে জায়েদ রহমান বাংলাদেশে অবস্থান করছিলেন, আর এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে তো এবার শরণাপন্ন হন। ট্রিটমেন্টের বদৌলতে তো এবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় জায়েদ রহমানের। বাবাকে দেখতেই দেশে আসে জুনায়েদ, তখনই পরিচয় হয় অবনীর সাথে। জুনায়েদদের তাকে খুব ভালো লেগেছে। জায়েদ রহমান বিষয়টা নিয়ে তো এবার সাথে আলোচনা করেন। তো এবার মনে মনে ভীষণ খুশি হয়। বিয়ে করে হলেও অবনীকে ওই বাড়ি থেকে সরানো যাবে, কিন্তু এই কথা আশরাফ জানার পর কোনোভাবেই রাজি হয় না। এমনকি অবনীকে সে বিয়ে না দেওয়ার কথা জানিয়ে দেন। তাদের রাজি না হয় জুনায়েদ ভীষণ কষ্ট পায়। সে অবনীকে খুব ভালোবেসে ফেলে, তাই তৈবার কাছে নিজে গিয়ে কথা বলে। জুনায়েদের কাছে প্রথমে কিছু না বললেও তৈবা তার কথায় বুঝে যায় জুনায়েদ অবনীকে কতটা ভালোবাসে, আর সে যে তাকে ভালো রাখবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তাই বাধ্য হয়ে জুনায়েদকে সবটা খুলে বলে। জুনায়েদ সব শুনে তার বাবার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। অতঃপর জায়েদ রহমান নিজের বুদ্ধি প্রয়োগ করেই এমন কিছু করে যাতে অবনী নিজেই বিয়ে করতে রাজি হয়। পুরোটা তার প্ল্যান অনুযায়ী হয়। আর এতেই আশরাফ সাহেব জুনায়েদ আর তার বাবার উপর ভীষণ ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে। এই লোকটা ভীষণ ভয়ঙ্কর, যে কোনো বিপদ ঘটাতেই পারে। এবার নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। ভয়ে ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছে। না জানি তার মেয়েটার কপালে শেষ পর্যন্ত কি আছে। বাইরে শীতে তীব্রতা চেয়ে ঘরের তাপমাত্রা আরামদায়ক। রুম হিটারের তাপমাত্রায় সকালের ঘুমটা অতুলনীয়। ভীষণ আদরে এই ঘুমটা ভেঙে কিছুতেই বিছানা ছাড়তে মন চাইছে না অবনীর। চোখটা বন্ধ রেখে মুখটা আরো বুঝে দিল। মুহূর্তেই আধা জাগ্রত মস্তিষ্ক তীব্র সুগন্ধি ঘ্রাণ বুঝে নিতে সক্ষম হয়ে উঠল। কয়েক সেকেন্ডে ওভাবেই থাকলো। ঘ্রাণ আরো তীব্রতর হতেই অবনীর চোখ খুলে গেল। পুরো মুখটা কম্বলের নিচে থাকায় অন্ধকারে তেমন কিছুই দৃষ্টিগোচর হলো না। দ্রুত গতিতে মুখটা তুলে তাকালো বাহিরে। পুরুষালী চেহারা দৃশ্যমান হতেই ঝটকা খেল। কয়েক সেকেন্ড ভাবার সময় হলো। বুঝে উঠতেই জুনায়েদের হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করলো নিজেকে। নচড়ার মাঝে গভীর ঘুমে ডুবে থাকা জুনায়েদের ঘুম নষ্ট হতেই বিরক্ত হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, বিরক্ত করো না প্লিজ, আর একটু ঘুমাতে দাও, আমি অনেক দেরিতে ঘুমিয়েছি। অবনী অবাক হয়ে তাকালো। জুনায়েদ আরো ঘনিষ্ঠ হয়ে ঘুমিয়ে পড়ল। তার শ্বাস ভারী হয়ে আসতে অবনী দুই হাতে তাকে ঠেলে দিয়ে বলল, ছাড়ো। আবারও ঘুম ভেঙে যাওয়ায় জুনায়েদ বিরক্ত হয়ে চোখ খুলে ফেলল। জুনায়েদের মাথায় ঢুকতেই সে ছেড়ে দিল। মৃদু স্বরে বলল, সরি, ঘুমের মাঝে বুঝতে পারিনি মাঝখানে বালিশ দিয়েছিলাম, সেটা কোথায়? অবনী তার পাশ ফিরে তাকালো। ঘুমের মাঝে এই বালিশে নিজেই সরিয়ে ফেলেছে, পুরো দোষটাই তার। তাই কোনো কথাই বলল না। উঠে গেল ওয়াশরুমে।
জুনায়েদ সেদিকে তাকিয়ে আবুনির অবস্থা বোঝার চেষ্টা করলো। এই বিষয়টাকে সে ঠিক কিভাবে নেবে সেটাই বুঝতে চাইলো। জুনায়েদ চাইলে এই সাথে সোফায় শুয়ে পড়তে পারত, কিন্তু সে ইচ্ছে করেই সেটা করেনি। ধীরে ধীরে সে অবনীর সাথেই দূরত্ব মিটিয়ে ফেলতে চায়, তাই যতটা পারে অবনীর কাছাকাছি থাকার চেষ্টা করবে। ঠোঁট চেপে হাসলেও জুনায়েদ। অবনী বালিশটা সরিয়ে ফেলেনি, সে নিজেই ওভাবে রেখেছে যাতে অবনী সেটা তার কাজ ভেবে ভুল করে। নিজের ফোনটা খুঁজে বের করলো, সেটাতেই ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। অবনী বের হয়েই তার দিকে চোখ পড়লো। কিছুক্ষণ আগের ঘটনায় ভীষণ অপ্রস্তুত হয়ে উঠলো, চোখ নামিয়ে তোয়ালে নিয়ে মুখ খুঁজতে লাগলো। জুনায়েদ অবনীর দিকে তাকিয়ে বলল, তোমার মামুনির সাথে কথা বলবে? অবনী পেছন ফিরে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে এসে বলল, মামুনি, জুনায়েদ উঠে বসলো, মুচকি এসে বলল, বলবে কল দেবো বাংলাদেশে? অবনী জুনায়েদের পাশে এসে বসলো, ভীষণ অসহায় মতো বলল, মামুনি কথা বলবে? বাপিজি। পুরো কথা শেষ করার আগেই জুনায়েদ অবনীর হাতের দিকে তাকিয়ে বলল, অনেক দিন হলো এখানে এসেছো, তোমার বাংলাদেশে যেতে ইচ্ছে করে না? অবনী হতাশ শ্বাস ছেড়ে বলল, করে, কিন্তু গিয়ে কি করবো? বাপি তো রাগ করে আছে, কার কাছে যাবো? জুনায়েদ একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল, নাও কথা বলো তোমার মামুনির সাথে, আমি আসছি। বলেই চলে গেল জুনায়েদ। আগেই তো এবার নাম্বার ডায়াল করে দিয়েছে সে। দুইবার রিং হতেই তো এবার ফোনটা ধরেই ফিসফিসিয়ে বলল, জুনায়েদ, আমি তার কথা শেষ হওয়ার আগে অবনী বলে উঠল, মামুনি, মামুনি তুমি কেমন আছো? তো এবার থমকে গেলেন। এতদিন পর মেয়ের কথা শুনতে পেয়ে ভীষণ এলোমেলো হয়ে গেলেন। ভেতর থেকে বের হয়ে আসা কান্নাটা আটকাতে পারলো না। হাঁচল চেপে কেঁদে ফেলে বললেন, কেমন আছিস মা? অবনীও নিজের কান্না জড়িত ভারী কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? ভালো আছি মা। তুই এখন কোথায় আছিস? অবনী হতাশ শ্বাস ছেড়ে বলল, সান ফ্রান্সিসকো মামুনি, গতকাল রাতে এসেছি। তো এবার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, সান ফ্রান্সিসকো কেন? জুনায়েদ আর আমি বেড়াতে এসেছি। অবনীর কথা শুনে তো এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কণ্ঠে একটু নরম করে বললেন, জুনায়েদ খুব ভালো ছেলে মা, তোকে খুব ভালো লাগবে। অবনী মনটা উদাসীন হয়ে গেল। আর কিছুক্ষণ কথা বলে রেখে দিল ফোনটা। জুনায়েদ এতক্ষণ বাইরে গিয়েছিল। অবনীর কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। ঘরে ঢুকেই দেখলো অবনী উদাসীন মনে কি যেন ভাবছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ব্রেকফাস্ট করবে চলো। অবনী চমকে তাকালো। কয়েকবার পলক ফেলেই চুলগুলো সযত্নে কানের পিছনে গুজে দিল। মায়ের কথাটা কয়েকবার মনে মনে আওড়ালো। জুনায়েদ তো তাকে ভালোই বাসা, তাহলে কিভাবে ভালো রাখবে? জুনায়েদ অবনীকে ভাবতে দেখে বলল, শরীর খারাপ লাগছে? বাইরে যেতে না চাইলে ঘরেই ব্রেকফাস্ট আনতে বলি। অবনী তবুও কোনো উত্তর দিল না, তার দৃষ্টি বাইরে। জুনায়েদ কথা বাড়ালো না, ফোন করে ব্রেকফাস্ট ঘরে দিয়ে যেতে বলল। কিন্তু অবনীর এমন অস্বাভাবিক আচরণ দেখে কিছুটা চিন্তিত হয়ে গেল। তো এবার নাজনীনের সাথে ঠিক কি কথা হয়েছে সেটা জানতেই হবে, কারণ কথা বলার পর থেকে অবনী কেমন অন্যমনস্ক হয়ে জুনায়েদ অবনীর পাশে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, মামুনিকে আমার নামে কি অভিযোগ করলে? গভীর ভাবনায় ডুবে থাকায় অবনী কিছুটা চমকে উঠল। নিজেকে স্বাভাবিক করে নিয়ে জুনায়েদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, অভিযোগ, অভিমান এসব কিন্তু ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছে মাঝে। তার মানে কি আপনি ধরে নিচ্ছেন আমি আপনাকে ভালোবাসি? জুনায়েদ গভীর দৃষ্টিতে তাকালো। ভেতর থেকে একটা তাচ্ছিল্যে হাসি বেরিয়ে এলো তার, কারণ সে জানে অবনী তাকে ভালোবাসে না। তাই ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভালোবাসা? নাটক বন্ধ করো, তুমি আমাকে ভালোবাসো না সেটা আমি জানি। বলেই উঠে দাঁড়ালো। ধীর পায়ে বারান্দার দরজাটা খুলে সেদিকে তাকিয়ে বলল, কে জানে আদৌ কখনো ভালোবাসতে পারবে কিনা। অবনী বিস্ময় নিয়ে তাকালো। তার মানে জুনায়েদ বুঝে গেছে অবনী তাকে ভালোবাসে না। সে যে জুনায়েদকে বিয়েতে বাধ্য করতে সবার সামনে বলেছিল সে জুনায়েদকে ভালোবাসে, আর তার সাথে বিয়ে না হলে অবনী আত্মহত্যা করবে। তার সেই ভয়াবহ পাগলামির ফল আজ তাদের এই অনিশ্চিত বৈবাহিক জীবন। ভীষণ এলোমেলো আর জটিলতায় ভরপুর। জুনায়েদের কথার ধরনেই অবনী বুঝে গেল সে সবটা জানে, তাই সে জুনায়েদকে অন্ধকারে রাখতে চায় না, আর সব সত্যি বলে দেবে। এতে হয়তো জুনায়েদ তার উপরে খুব রাগ করবে, খারাপ ব্যবহার করবে, কৈফিয়ত চাইবে যে ভালো না বেশিও কেন এমন বাধ্য করলো তাকে এমন একটা সম্পর্কে জড়াতে। জুনায়েদ যা খুশি করুক, তবুও অবনী আজ বসবেই, সাহস করে উঠে দাঁড়ালো।
জুনায়েদ দূরে বড় বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে আছে। পাবনী অপরাধীর মতো করে বলল, জুনায়েদ সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই। জুনায়েদ চট করে ঘুরে তাকালো, হাত বুঝে পাশের দেয়ালে হেলানি দিয়ে অবনীর দিকে মনোযোগ স্থির করলো। বলল, বলো। অবনী বেশ অপ্রস্তুত হয়ে উঠল। এভাবে জুনায়েদের তাকানোয় দৃষ্টি মনোবল ভেঙে গেল। দৃষ্টি নামিয়ে নিল। জুনায়েদ পুরো বিষয় বুঝতে পারল। সে তো সবটাই জানে, তবুও অবনীর কাছ থেকে শুনতে চায় আরো একবার। সম্পর্কে এই জটিলতা আর অবনীর অপরাধ বোধ সবটাই শেষ করে দিতে চায়। তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অপেক্ষা করছি অবনী, বলো। অবনী চোখ বন্ধ করে ফেলল, একটা দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আপনি ঠিক বলেছেন, আমি আপনাকে ভালোবাসি না। অবনী থেমে গেল। জুনায়েদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে জানে, কিন্তু তবুও অবনীর মুখে এই কথাটা শুনে কষ্টটা কেন বেড়ে গেল। আহত চোখে তাকালো। অবনী নিচের দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যে কথা বলে আপনাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, বিশ্বাস করুন। আমি বলতে চাইনি, কিন্তু আপনার বাবা যখন আপনার পুরো ঘটনা আমাকে জানালো, তখন আমি ভাবলাম আপনাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। তাই মিথ্যে বলে বিয়ে করতে বাধ্য করি আপনাকে, যাতে সবাই আমার কথা ভেবে আপনাকে প্রেশারাইজ করে। কি বলেছে বাবা? অবনী তাকালো পিটপিট করে, বলল, আপনি যাকে ভালোবাসতেন সে অন্য কোথাও বিয়ে করে ফেলল, তাই আপনি হতাশ, বারবার সুসাইড করতে চান। আপনাকে সেখান থেকে বাঁচাতে আপনার বাবা একজন দায়িত্বশীল মেয়ের সাথে বিয়ে দিতে চান। আর আমাকে দেখে ওনার একদম সেরকম মনে হয়েছে। উনি আমার হাত ধরে কান্নাকাটি করেন। আমি সহ্য করতে পারিনি ওনার কথা, তাই মিথ্যা বলেছি। জুনায়েদ ভীষণ বিরক্ত হলো তার বাবার উপরে। আর কোনো গল্প পেল না। এমনিতেই সে অবনীকে ভালোবাসে, সেটা বলতেই পারছে না। তার উপর আবার এমন একটা গল্প। এখন কিভাবে তার ভালোবাসা অবনীকে বোঝাবে? যা আশা ছিল বাবার এই গল্প, সেটাও ভেস্তে দিল। জুনায়েদ হতাশ শ্বাস ছাড়ল। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। তার এই অসহায় চেহারা অবনীর দৃষ্টিগোচর হতেই সে ধরেই নিল পুরাতন কথা ভেবে জুনায়েদ কষ্ট পাচ্ছে। অবনী নরম স্বরে বলল, এসব নিয়ে কষ্ট পাবেন না। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, তাই বলে আপনি কেন নিজেকে কষ্ট দেবেন? জীবনটা অনেক সুন্দর জমেছে। নিজের মতো ভালো থাকার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। আপনার ভালোবাসা তো মিথ্যে না, আপনি তো তাকে মন থেকে ভালোবাসতেন। তাহলে আপনার তো কোনো অপরাধ নেই। ব্যর্থতা তার যে আপনার মতো প্রেমিকের ভালোবাসা বুঝতে পারলো না। এমন ভালোবাসার মানুষের হাত ধরে চোখ বন্ধ করে পুরোটা জীবন কাটানো যায়। আপনার রাগটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। আপনি খুব ভালো মানুষ। মেঘ ছুঁয়ে ভেসে আসা ঠান্ডা শিরশিরে হাওয়াটা উষ্ণ পরিবেশটা শীতল করে দিয়েছে। রুম হিটারের কার্যক্ষমতাও তার কাছে নিস্তেজ হয়ে পড়েছে। উষ্ণ আবরণে ছেয়ে থাকা ঘরটার পরিবেশ শীতল হয়ে উঠছে। জুনায়েদের শীতল দৃষ্টি তার থেকেও বেশি শিহরণ তৈরি করছে অবনীর জন্য। সে অস্বস্তিতে পড়েছে ভীষণ। এতক্ষণের কথাগুলো এক নিঃশ্বাসেই বলে থেমেছে অবনী। হয়তো অনধিকার চর্চা হয়ে গেল, কিন্তু একজন মানুষ তার চোখের সামনে এইভাবে কষ্ট পাচ্ছে আর সে চুপ করে দেখে থাকবে? হোক না অনধিকার চর্চা, তবু সে সান্ত্বনা দেবেই। জুনায়েদ যদি তার উপরে খুব রাগ করেও বসে, তবু সে চুপ করে মেনে নেবে। নিচের দিকে তাকিয়ে অস্থির দৃষ্টি এদিক সেদিক ফেলছে। অপেক্ষা করছে জুনায়েদ কখন তার তীব্র রাগ দেখাবে, সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলবে। কিন্তু তার সমস্ত ধারণা মিথ্যে প্রমাণ করে জুনায়েদ চাহনির থেকেও শীতল কণ্ঠে বলল, এসব যদি তাকে বোঝাতে পারতাম, তাহলে হয়তো নিজেকেও বোঝাতে পারতাম জীবনটা কত সুন্দর। আমার ভালোবাসার গভীরতা যদি সে কখনো উপলব্ধি করতে পারতো, তাহলে আমি নিজেও শান্তি পেতাম। তার মাঝেই জীবনের সব সুখ খুঁজে নিতাম। একবার শুধু আমার হাত ধরে পুরো জীবন কাটিয়ে দেওয়ার প্রয়াস যদি সে করে, তাহলে আমি কথা দিচ্ছি পুরোটা জীবন তাকে ভালোবাসায় আগলে রাখবো। এই জীবনে কোনো কষ্ট তাকে ছুঁয়ে দিতেও পারবে না। আমার এই তীব্র ভালোবাসার চাদরে তাকে ঢেকে রাখবো যত্নে। অবনী তাকালো অদ্ভুত ভাবে। মাথায় ঘোরাফেরা করা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় কৌতূহলবশত বলল, সেটা কি? জুনায়েদ উত্তর দিল না। লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, দরজা খোলো, খাবার এসেছে। অবনী কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা খুলতে গেল। সত্যি খাবার এসেছে। জুনায়েদের আবেগের মাঝে এতটাই গভীরভাবে ডুবে গিয়েছিল সে, যে দরজায় করা সূক্ষ্ম আওয়াজটাও তার কানে আসেনি। খাবারটা নিয়ে টেবিলে রাখলো।
জুনায়েদ ততক্ষণে উল্টা দিকে ঘুরে গেছে। বাইরে তাকিয়ে আছে সে। আবনি সেদিকে তাকিয়ে বলল, খাবেন না? ভিতরে আসুন। জুনায়েদ ঠান্ডায় কম্পমান ভীষণ হতাশ কণ্ঠে বলল, ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। আবনির মন খারাপ হলো। তারা বেড়াতে এসেছিল এখানে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে, কিন্তু এসেই অবনের এইসব কথা হয়তো জুনায়েদকে বলা উচিত হয়নি। তার যে খুব মন খারাপ হয়েছে সেটা আচরণেই প্রকাশ পাচ্ছে। খাবারটা পুনরায় ঢেকে রেখে বিছানায় বসে পড়ল সে। জুনায়েদ ততক্ষণে সিগারেট জ্বালিয়েছে। সম্পূর্ণ সিগারেট শেষ করেই তবেই ভেতরে এলো। এসেই চোখ পড়ল বিছানায়। চোখ বন্ধ করে বসে থাকা আবনির উপরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এইভাবে বসে আছো কেন? খারাপ লাগছে? চোখ মেলে তাকালো আবনি। মৃদু কণ্ঠে বলল, খারাপ লাগছে না, এমনিতেই। খাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে না খেতে বললাম, খাওনি কেন? আবনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমিও তো আপনাকে খেতে বলেছিলাম, আপনি খেলেন? আচমকা এমন ধমকে জুনায়েদ ভরকে গেল। ফ্যাল করে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। ভীষণ অপরাধীর মতো বলল, সরি, আসো খাবে। সান ফ্রান্সিসকোর তাপমাত্রা এখন মাইনাসে। ভীষণ শীত সেখানে। হাড় হিম করা ঠান্ডা। হিমশীতল হাওয়াটা শরীরে এসে লাগতেই পুরো শরীর যেন টনটন করে উঠছে, সাথে হাত পা অসাড় হয়ে যাচ্ছে। জুনায়েদ আবনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সকালে নাস্তা খাওয়ার পর আবনের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই তারা একটু দেরিতেই বের হয়। দুপুরে লাঞ্চ করে বেরিয়েছে তারা, তাই ঠান্ডাটা এখন একটু বেশি। ভারী শীতের কাপড় আর গাড়িতে রুম হিটারের ব্যবস্থা থাকায় এমন ঠান্ডা এখনো লাগছে না। অবনী আর জুনায়েদ একটা ট্যাক্সি হায়ার করেছে। তারা বে ব্রিজ দেখতে যাবে। পেছনে বসে অবনী জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে বাইরে দেখার চেষ্টা করছে। কিছু একটা চোখে পড়তে কৌতূহল বশত জুনায়েদের দিকে তাকালেও জিজ্ঞেস করতে, কিন্তু তার থমথমে মুখ দেখে থেমে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। খুব একটা কথাও বলছে না সে। হানমনে কিছু একটা ভাবছে। সেই সকাল থেকে এমন করছে। জুনায়েদের মুখ দেখে অবনীর সকল প্রশ্ন করার ইচ্ছে বিসর্জন দিয়ে দিল মন। তাই আবারও জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো সে। তৎক্ষণাৎ কানে এলো ভারী গম্ভীর কণ্ঠ, কিছু বলবে? অবনী ঘুরে তাকালো। জুনায়েদ ফোনের দিকেই তাকিয়ে আছে। অবনী বেশ অবাক হলো। সে যে তার দিকে তাকিয়েছিল সেটা তো জুনায়েদ দেখেনি। কিভাবে বুঝলো অবনী কিছু বলতে চায়? প্রথম প্রশ্নটা মাথায় আসতেই করেই ফেললো। আপনি কিভাবে বুঝলেন আমি কিছু বলতে চাই কিনা? জুনায়েদ চোখ তুলে তাকালো। অবনীর কৌতূহলী চঞ্চল দৃষ্টির মাঝে নিজের গভীর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমার চোখ আছে, মস্তিষ্কও বেশ সচল। সব থেকে বড় কথা, আমার অনুভূতি অনেক গভীর। এই গভীরতা আমার পাশের মানুষটার ছোট ছোট আহ্বান জানিয়ে দেয়। অবনী বিস্মিত চোখে তাকালো। জুনায়েদের কথার অর্থ তার মস্তিষ্ক ধরতে পারল না। জুনায়েদ ওভাবেই তাকিয়ে থেকে বলল, কি বলতে চেয়েছিলে? অবনী ঘোর থেকে বের হলো। বলল, কিছু না। জুনায়েদ হতাশ হয়ে ফোনের দিকে তাকালো। এই মেয়ে কি তার কথা কোনো দিনও বুঝবে না? তার মনের অনুভূতিগুলো কি কখনো অবনীকে জানাতে পারবে না? ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অবনী বুঝে গেল জুনায়েদের মনের অবস্থা ভালো না, তাই আর তাকে বিরক্ত করলো না। সেও চুপচাপ হয়ে গেল। কিন্তু অবনীর এমন চুপ থাকাটাই জুনায়েদের পছন্দ না। কিভাবে অবনীকে বোঝাবে সে? ফোনের পাওয়ার বাটন চেপে স্ক্রিনটা বন্ধ করে দিল। গম্ভীর কণ্ঠে বলল, মনের কথা জমা রাখতে নেই, যা বলতে ইচ্ছে করে বলে দিতে হয়। এতে নিজের মনের বোঝা হালকা হয়। অবনী ঘুরে তাকালো। মৃদু স্বরে বলল, তেমন কিছু বলার ছিল না। অবনীর কেমন মন খারাপ। বিষয়টা জুনায়েদ বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, ঠিক আছে, তবে অন্য কিছু তো বলতে পারো। কেমন লাগছে বেড়াতে এসে, সেটা নিয়ে কিছু বলো। অবনী কিছুটা সময় নিয়ে উত্তর দিল। ঠোঁটে মুচকি হাসি রেখে বলল, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, আর আপনার মতো ভ্রমণ সঙ্গী থাকলে খারাপ লাগার কোনো প্রশ্ন ওঠে না। সঙ্গী হিসেবে আপনি খারাপ না জুনায়েদ। জুনায়েদ সরু চোখে তাকালো। বলল, ফ্লার্ট করছো আমার সাথে? অবনী শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, কেন, ভয় পাচ্ছেন? ফ্লার্ট করলে প্রেমে পড়ে যাবেন বুঝি? যদি পড়ে যাই? জুনায়েদের ভীষণ আবেগী কণ্ঠ শুনে অবনী আবারও স্থির হয়ে গেল। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মুচকি এসে বলল,
কারো প্রেমে পড়া কি এতটা সহজ? বললেই প্রেম হয়ে যায়? জুনায়েদ সামনে তাকালো, মুচকি সে বলল, সহজ কি কঠিন জানি না, তবে প্রেমের বিষয়টা অনেক জটিল। প্রেমে না পড়া অবধি উপলব্ধি করা সম্ভব হয় না। এই যে আমি সারা জীবন প্রেম বিষয়টাকে ইগনোর করে এসেছি, অথচ কখন কোথায় কিভাবে প্রেমে পড়লাম সেটা নিজেও জানি না। প্রেমে পড়ে তবেই উপলব্ধি করতে পেরেছি। অবনী মুগ্ধ হয়ে জুনায়েদের কথা শুনছিল। জুনায়েদ বাইরে তাকিয়ে আছে আর অবনী তার দিকে। মানুষটাকে এই প্রথম যেমন ভেবেছিল ঠিক তার উল্টো। ভীষণ বদমেজাজি একজন মানুষের মধ্যে এত নরম মনের বসবাস থাকতে পারে, সেটা হয়তো জুনায়েদকে না দেখলে বুঝতেই পারত না। অবনীর মনে হলো জুনায়েদ যাকে ভালোবেসেছে সে সত্যি অনেক ভাগ্যবতী। তার ভালোবাসা গ্রহণ না করার অপরাধে সেই নারীকে পৃথিবীর সবচেয়ে নির্মম ভাগ্যের অধিকারী হিসেবে আখ্যা দিলেও কিছুই ভুল হবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অবনী খুব তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা কলোরাডোর পথে রওনা হবে। 3 দিন হলো অবনীরা সান ফ্রান্সিসকো এসেছে। এই 3 দিনে আশেপাশের মোটামুটি দর্শনীয় স্থানগুলো দেখে ফেলেছে তারা। দূরের গুলোতে যাওয়ার সুযোগ হয়নি এখনো। কথা ছিল 1 সপ্তাহ থাকবে, কিন্তু আজই তাদেরকে এমার্জেন্সি কলোরাডোতে ফিরে যেতে হচ্ছে, কারণ জায়েদ রহমান হুট করেই অসুস্থ হয়ে যান কাল রাতে। ওনার ভাই জুবায়ের রহমান তার পরিবার নিয়ে 2 দিন আগেই তাদের বাড়িতে এসেছে। তিনি ফোন করে জুনায়েদকে খবর দিয়েছে। তখন থেকে সে ভীষণ চিন্তিত। তৎক্ষণাৎ তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবনী সব গুছিয়ে নিয়ে জুনায়েদের দিকে তাকালো। সে ভীষণ চিন্তিত হয়ে তার সাথে যেন ফোনে কথা বলছে। অনেকক্ষণ ধরে কথা বলছে সে। অবনী সেদিকেই তাকিয়ে আছে, কোনো সিরিয়াস কিছু কিনা বুঝতে চেষ্টা করছে। জুনায়েদের কথা শেষ হতেই সে ভেতরে চলে আসলো। অবনী অস্থির হয়ে বলল, সিরিয়াস কিছু হয়েছে কি? বাবার ঠিক আছে তো? জুনায়েদ শ্বাস ছেড়ে ছোট্ট করে বলল, আছে। অবনী যেন কথাটা বিশ্বাস করতে পারল না। জুনায়েদের চেহারায় চিন্তার ছাপ। জুনায়েদ ফোনটা পকেটে রেখে বলল, তুমি রেডি? চলো। অবনী মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। দুজনে সবকিছু নিয়ে বের হয়ে গেল হোটেল থেকে। পুরো রাস্তায় জুনায়েদ খুব প্রয়োজন ছাড়া কোনো কথাই বলল না। অবনীও আর কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারল না। বাসায় ফিরলে তো জানতেই পারবে সবটা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে সে। এমনিতেই জুনায়েদ অনেক টেনশনে আছে, সে আর তাকে বিরক্ত করবে না। তাই নিজের সমস্ত কৌতূহল দমিয়ে রাখতেই বাধ্য হলো। অবনীরা যখন কলোরাডোতে পৌঁছায় তখন দুপুর। ততক্ষণ জুনায়েদ সবকিছু অবনীর কাছ থেকে চেপে রাখলেও বাসায় এসে সে সবটা বুঝতে পারল। জায়েদ রহমানের মাইল্ড স্ট্রোক হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবকিছু এই জুনায়েদ তাকে জানায়নি। এসে চলে গেছে হাসপাতালে। অবনী জুবায়ের রহমানের স্ত্রী সন্তান নিয়ে পাশে আছে। জুবায়ের স্ত্রী সেলিনা বাঙালি মহিলা, ভীষণ সুন্দরী। অবনী এসেই নিজের ঘরে চলে গিয়েছিল। ফ্রেশ হয়ে একদম নিচে এসে রান্নাঘরের দিকে গেল। থেমে গেল অবনী। ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ শুনে গেল কয়েক সেকেন্ড। আবারও বলল, আপনি খেয়েছেন? না। জুনায়েদের এরকম ছোট ছোট উত্তর অবনীর পছন্দ হলো না। হুট করে রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, এভাবে কেন কথা বলছেন? কথা বলতে ইচ্ছে না হলে রেখে যান। জুনায়েদ থমকালো। রাগ করার কারণ না বুঝেও ভীষণ নরম কণ্ঠে বলল, আমি কখন বললাম কথা বলতে ইচ্ছে হচ্ছে না? যা জিজ্ঞেস করলে তার উত্তর দিলাম তো, তবুও রাগ করছো কেন? থাক, আর উত্তর দিতে হবে না, আমি রাখছি। রাখছি বলেও ফোনটা রাখা হলো না অবনীর। ওপাশ থেকে জুনায়েদের আকুল কণ্ঠ কানে আসতেই থেমে গেল। প্লিজ রাগ করো না, তুমিও খাওনি তাই না? আমার আসতে লেট হবে, খেয়ে নাও প্লিজ। ঠিক আছে, আপনিও খেয়ে নেবেন। ফোনটা কেটেই অবনী রান্নাঘরে গেল। সেলিনার পাশে দাঁড়িয়ে বলল, ছোট মা, বাবার জ্ঞান ফিরেছে। সেলিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ততক্ষণই তার রান্না শেষ। অবনীর হাত ধরে বললেন, চলো আমরা একসাথে খাবো। অবনী সেলিনার সাথে টেবিলে আসলো। অ্যালেক্স আর রোজ এক এক করে সমস্ত খাবার এনে টেবিলে রাখলো। অবনীকে বসতে বলে সেলিনা হাঁক ছেড়ে ডাকলো, শিয়া, সারা, খেতে এসো। অবনী পেছন ঘুরে তাকালো কৌতূহল নিয়ে।
বাসায় আসার পর থেকে সেলিনাকে ছাড়া আর কাউকেই দেখেনি। এই দুটো নাম প্রথম শুনছে সে। মেয়ে দুটো এসে দাঁড়ালো, একজন একটু বড় আর একজন ছোট। অবনী তাদের দিকে তাকিয়ে আছে, তারাও আগ্রহ নিয়ে অবনীকে দেখছে। সেলিনা এভাবে একে অপরকে দেখতে দেখে বলল, আমার 2 মেয়ে। অবনী বুঝতে পেরে ভীষণ লজ্জা পেল। সেলিনাকে একবারও বাচ্চার বিষয়ে কিছুই জিজ্ঞেস করেনি, অথচ তার জিজ্ঞেস করা উচিত ছিল বাচ্চারা এসেছে কিনা। অবনী নিজের লজ্জাটা লুকিয়ে ফেলে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, কেমন আছো তোমরা? সারা ভীষণ মিষ্টি হেসে বলল, ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? অবনী হেসে মাথা নাড়ালো। সিয়া তখনও ছোট ছোট চোখে অবনীকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। অবনী তার হাত ধরে কাছে টেনে বলল, কেন কথা বলছো না? আমাকে ভালো লাগেনি? অবনী তাকে কোলে তুলে নিতেই সে থমথমে মুখে বলল, লেগেছে, কিন্তু তুমি তো অপরিচিতের সাথে আমি বেশি কথা বলি না। ছোট্ট সিয়ার কথা শুনে সবাই হেসে ফেলল। টেবিলে বসে সবার সাথে ভালোভাবে পরিচয় পর্বের সাথে দুপুরের খাবারটাও শেষ করে ফেললো অবনী। তারপরে বসে সবাই মিলে অনেক গল্প করলো। খেতে গেলেও অনেকটা সময়। বিকেলের দিকে খবর এলো জায়েদ রহমান এখন সুস্থ, কালকের মধ্যেই হয়তো বাসায় আনতে পারবেন। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা হতেই অবনী বাড়ির যোগ্য বউয়ের মতো চলে গেল রান্নাঘরে। সবার জন্য চা নাস্তা বানাতে লাগলো। এখানে আসার পর অবনী একটা বিষয় খেয়াল করেছিল, এই দুই পরিবার এত বছর ধরে বিদেশে থাকলেও বাঙালি সংস্কৃতি নিজেদের মধ্যে একনিষ্ঠভাবে ধারণ করেছে। এমনকি বিদেশে জন্ম নেওয়া বাচ্চাদের মাঝেও সেই সংস্কৃতির ছোঁয়া দেখতে পাওয়া যায়। তাই তাদের খাবারের ধরনেও পুরো বাঙালিয়ানা দেখা যায়। এই পরিবারের প্রতিটা মানুষ অনেক আন্তরিক, তাদের ব্যবহারে অবনী মুগ্ধ। খুব ভালো লেগেছে এই পরিবারকে তার। বেশ আয়োজন করে সন্ধ্যা চা নাস্তাটা তারা খেলো। খাওয়া শেষ করেই অবনী রাতের রান্নার আয়োজন করতে রান্নাঘরে গেল। সেলিনা অনেকবার রান্নাঘরে যেতে চাইলেও অবনী তাকে ঢুকতে দিল না। বাড়ির বউ হিসেবে সে তার সব দায়িত্ব পালন করবে। রাতে রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরিয়েছে অবনী। বাইরে সোফায় সারা বসে মোবাইলে গেম খেলছে। অবনীকে দেখে বলল, ও ভাবি, ভাইয়া উপরে যাওয়ার সময় কফি দিতে বলেছে তোমাকে, আমি বলতেই ভুলে গেছি। অবনী জুনায়েদের রুমের দিকে তাকিয়ে বলল,